ফিফা ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের অবস্থান সম্পর্কে আমরা সবাই জানি। ওয়ার্ল্ড কাপ জেতা তো দূরে থাক, বাংলাদেশ আদৌ তো কবে নাগাদ ওয়ার্ল্ড বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ করতে পারবে সেটাও একটা সন্দেহের বিষয়। এমনই বাজে অবস্থা প্রত্যেকটা সেকশনে, যেমন ক্রিকেট, যেমন এডুকেশন বা বাণিজ্যিক সেকশন অথবা ডোমেস্টিক জিডিপি, যে সেকশনের কথাই আমরা বলি না কেন, বাংলাদেশ কিন্তু উন্নত বিশ্বের তুলনায় অনেক অনেক বেশি পিছায় আছে। প্রথম 10 জন 20 জনের তালিকা করলে কিছু কিছু ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রেই বাংলাদেশকে সেখানে খুঁজে পাওয়া একেবারে অসম্ভব। ক্রিকেটে বর্তমান সময়ে বাংলাদেশ জিম্বাবুয়ের মতো দলের কাছে নিয়মিত হারছে। অন্যান্য বিষয় সম্পর্কে আলোচনা করতে গেলে আসলে বিষয়টা অনেক বেশি বিস্তৃত হয়ে যাবে। তো এখানে একটা প্রশ্ন সামনে আসে, সেটা হচ্ছে বাংলাদেশ কি তাহলে আসলে মেধাশূন্য? বাংলাদেশে কি মেধাবী নাই? আপনার কি মনে হয়? বাংলাদেশে অসংখ্য মেধাবী আছে। আন্ডার 19, আমরা যদি 19, 18 অথবা 17 এর নিচের দিকে তাকাই, তাহলে বাংলাদেশে মেধাবীদের আসলে কোনো রকম কমতি নেই। বাংলাদেশে কোনোভাবেই মেধাশূন্য নয়। তাহলে বাংলাদেশে আপনি আন্ডার 19 এর নিচে তাকান, লক্ষ্য করেন, দেখেন বাংলাদেশ আন্ডার 19 বা বিলো 19 যারা আছে, তারা ক্রিকেটে, ফুটবলে, আনুষঙ্গিক শুধু ক্রীড়াঙ্গনে না, এডুকেশন সেকশন, আপনার যে কোনো পার্টিসিপেশন, বাংলাদেশের ক্ষুদে বিজ্ঞানীরা তারা বড় বড় জাতীয় পুরস্কার, জাতীয় পদক লাভ করে। কিন্তু যখনই এটা 19 কভার করে, 20 কভার করে একটু উপরে আসে, তখন আর বাংলাদেশের খুঁজে পাওয়া যাচ্ছে না। কেন? আপনার কাছে কি মনে হয় কেন আসলে এই সমস্যা? বাংলাদেশে অনেক বেশি মেধাবী থাকার পরও বাংলাদেশ বড় প্ল্যাটফর্মে জায়গা করতে পারছে না। উচ্চশিক্ষার ক্ষেত্রে বাংলাদেশের, আমরা যদি উচ্চশিক্ষার কথা বলি, তাহলে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ বুয়েট, বাংলাদেশের সর্বোচ্চ যে বিদ্যাপীঠ বুয়েট, এইটা কিন্তু বিশ্বের 100 ইউনিভার্সিটির মধ্যে নাই। পৃথিবীর 100 বিশ্ববিদ্যালয়ের মধ্যে বুয়েট যদি না থাকে, তাহলে আমরা কোথায় আছি? আমরা আমাদের বর্তমান পরিস্থিতি সম্পর্কে যদি একটু চিন্তা করি, তাহলে আমরা বর্তমানে কোথায় অবস্থান করতেছি? আমাদের অবস্থানটা আসলে কোথায়? সমস্যাটা কোথায়? আমরা আমাদের মেধাশূন্য হওয়ার, আমাদের এত মেধাবী থাকার পরও আমরা ভালো একটা জায়গায় অবস্থান করতে পারছি না। আমাদের অবস্থানটাকে সঠিক করতে পারছি না কেন? আমাদের অবস্থান সঠিক করতে না পারার পিছনে সব থেকে বড় যে বিষয়টা দায়ী বলে আমি মনে করি, সেটা হচ্ছে ম্যানেজমেন্ট। বাংলাদেশের ম্যানেজমেন্ট সিস্টেম, বাংলাদেশের যে সেকশনটাই কথা বলেন, আপনি এডুকেশন শিক্ষা সেকশন কথা বলেন, আপনি ক্রীড়াঙ্গনের কথা বলেন, আপনি রাজনৈতিক অঙ্গনের কথা বলেন, আপনি যেই সেকশনে যাবেন, আপনি একটু লক্ষ্য করে দেখেন, একটু ভালোভাবে খেয়াল করলে আপনি দেখতে পাবেন সব জায়গাতেই মূল যে সমস্যাটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে ম্যানেজমেন্ট। বাংলাদেশের ম্যানেজমেন্ট ঠিক নাই। যখনই একটা স্টুডেন্ট সে প্রাইমারি লেভেল পার করে হাই স্কুলে আসতেছে বা মাধ্যমিক পর্যায়ে যাচ্ছে, তখন অনেক অনেক মেধাবী স্টুডেন্ট ক্রিয়েট হচ্ছে। এর হচ্ছে বাস্তব উদাহরণ হচ্ছে, আমি আপনাকে বলে দিই, এসএসসিতে প্রতি বছর প্রায় 1,60,000 থেকে 1,80,000 স্টুডেন্ট জিপিএ 5 পায়। এর কাছাকাছি স্টুডেন্ট জিপিএ 5 পায়। কিন্তু এই নাম্বারটাই যখনই এইচএসসি প্ল্যাটফর্মে চলে যায়, তখন এই নাম্বারটা অর্ধেকের কাছে চলে আসে। সারা বাংলাদেশ মিলে 86,000, 85,000, 90,000, 70,000 এর কাছাকাছি জিপিএ 5 পায় এইচএসসিতে। তাহলে এই অর্ধেক নাম্বারটা কেন হলো? মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিকে গেলে কেন এই নাম্বারটা অর্ধেক হয়ে যায়? এর পরবর্তীতে যদি বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কথা বলা হয়, তাহলে বিশ্ববিদ্যালয়ে এই নাম্বারটা একেবারে কম, এট অ্যাবাউট 10%। তাহলে বাকি 90% স্টুডেন্ট কোথায় যাচ্ছে? তারা কি হচ্ছে তাদের? কেন হচ্ছে এমন? এই সব কিছুর পিছনে মূলত দায়ী হচ্ছে ম্যানেজমেন্ট। আমাদের ম্যানেজমেন্ট ঠিক নাই। আমরা কোনো ক্ষেত্রে আমাদের ম্যানেজমেন্টকে ঠিক রাখতে পারি নাই, সেটা শিক্ষা প্রতিষ্ঠানে হোক আর যেই সেকশনেই হোক না কেন, ম্যানেজমেন্ট ঠিক নেই। আমরা জাপানের মতো বুলেট ট্রেন অথবা অতি উন্নত প্রযুক্তিতে স্টুডেন্টদেরকে সার্ভিস দিতে পারছি না। তবে হ্যাঁ, আমরা তাদের উচ্চশিক্ষার পথ যেন সুগম হয়, সেই কারণে সর্বোচ্চ বেটার যে ম্যানেজমেন্টটা বাংলাদেশ বা সাবকন্টিনেন্টের মধ্যে করা সম্ভব, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই সাবকন্টিনেন্ট কান্ট্রিগুলোর এডুকেশন সেকশনের মধ্যে সব থেকে বেশি আগায় আছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত। তো ভারতীয় শিক্ষা ব্যবস্থার সাথে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা যেন কম্পিট করতে পারে, তাদের উচ্চশিক্ষার পথটা যেন সুগম হয়, তারা যেন আরো ভালো ইন এ ওয়ার্ড, তার একাডেমিক প্ল্যাটফর্মটা যেন এমন একটা পর্যায়ে যায় যে তারা উন্নত বিশ্বের যেসব স্টুডেন্টরা আছে, তাদের সমসাময়িক যারা শিক্ষার্থী থাকবে, তাদের সাথে চোখ রাঙায় লেখাপড়া করতে পারবে বা ফিডব্যাক দিতে পারবে। সেই ব্যবস্থা যেন করতে পারি, তার জন্য আমরা সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছি। আমাদের এই প্রচেষ্টার মধ্যে আছে কি কি ইনক্লুড আছে সে বিষয়ে আমি একটু আলোচনা করে দেই। সেটা হচ্ছে, প্রথম হচ্ছে আমাদের
এখনো পাঠ্য বইগুলো সেই পুরাতন সংস্করণেই আছে, চলতেছে। প্রতি বছর লেখাপড়া আপডেট হয়, আর আমরা ব্যাকডেটেড হই এডুকেশনের সেকশনে। আমরা এডুকেশন সেকশনে বর্তমানে ব্যাকডেটেড, অনেক বেশি ব্যাকডেটেড। আধুনিক উচ্চশিক্ষার জন্য, আধুনিক শিক্ষার ক্ষেত্রে আমরা যেভাবে আপডেট হওয়ার কথা সেভাবে আপডেট করতে পারি নাই, কেউই করতে পারে নাই। সিস্টেমেটিক আমাদের সিস্টেমটাই ব্যাকডেটেড। এই ব্যাকডেটেড সিস্টেমে আমরা যেভাবে হোক কি কৌশল অবলম্বন করে স্টুডেন্টদেরকে বেটার সার্ভিস দিতে পারি, তাদেরকে যান্ত্রিক কৌশল বা তাদেরকে লেখাপড়ার যে কৌশল টেকনিকটা, এই সঠিক টেকনিকটা, প্রপার টেকনিকটা তারা যেন আয়ত্ত করতে পারে, এবং কৌশলগত দিক দিয়ে যে কি হয়েছে তাদেরকে অহেতুক বিষয়গুলোতে টাইম স্পেন্ড না করে মূল বিষয়ে প্রচুর পরিমাণে ফোকাস করানো এবং পর্যাপ্ত পরিমাণ প্র্যাকটিস করার মাধ্যমে তাদের ভিতরকার ক্রিয়েটিভিটিকে ফুটায় তোলার জন্য যে ব্যবস্থাটা গ্রহণ করা সম্ভব সেটা আমরা সর্বোচ্চভাবে কন্টিনিউ করতে চাই। এর পরবর্তী পর্বগুলোতে আমি আরো বেশি এক্সপ্লেন করে দিব আমরা আমাদের স্টুডেন্টদেরকে গত 6 মাসে কি কি সার্ভিস দিয়েছি এবং তারা আসলে উপকৃত হয়েছে কিনা। যদি তারা উপকৃত হয় তাহলে আপনি কেন বাকি থাকবেন, আপনি কেন আমাদের এই সেবা নিবেন না। এবং আমরা যে কারিকুলাম তৈরি করতেছি বা আমাদের যে এডুকেশন কারিকুলাম যেটা আছে সেটাকে সুন্দরভাবে সুনির্দিষ্টভাবে বন্টন করে একটা টেকনিক্যালি তাদের সেই তালিকাকে সজ্জিত করে আমরা শিটগুলো তৈরি করতেছি, যেখানে প্রত্যেকটা কনসেপ্ট নিয়ে, প্রত্যেকটা কন্টেন্ট নিয়ে কিভাবে প্রশ্ন হতে পারে, আমাদের যে ব্যাকডেটেড বই আছে সেই বইটাকে আপডেট করে কি কি ধরনের প্রশ্ন হতে পারে সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা আছে। যেমন মনে করেন আমাদের শিক্ষা ব্যবস্থায় আমাদের শিক্ষকরা কিন্তু প্রতিনিয়ত নিজেদেরকে আপডেট করছেন। আমাদের শিক্ষকরা আজ থেকে 5 বছর 7 বছর আগে 10 বছর আগে যে ধরনের কোশ্চেন করতেন, এখন প্রতি বছর তাদের প্রশ্নের মান উন্নত হচ্ছে, তারা আপডেট কোশ্চেন করছেন, তারা সিস্টেমেটিক্যালি খুব কৌশলে সুনিরূপণভাবে প্রশ্নের মধ্যে কিছু মারপেস রাখতেছেন। স্টুডেন্ট বাসায় যথেষ্ট পরিমাণ প্র্যাকটিস করছে, অনেক প্র্যাকটিস করছে, তারপর পরীক্ষা দিতে যে অনেক ক্ষেত্রে হতাশ হয়ে যাচ্ছে, অনেক ক্ষেত্রে তারা ফুল মার্কস পাচ্ছে না। দেখা যাচ্ছে গত রিসেন্টলি হাফ ইয়ারলি এবং ইয়ার ফাইনাল পরীক্ষা বা প্রাক নির্বাচনী পরীক্ষা গেল, অনেকেই কিন্তু বেশ সমস্যার মধ্যে পড়ছে সৃজনশীল এমসিকিউ সায়েন্সের সেকশনগুলো বা আদার সেকশনগুলো পরীক্ষা দিতে যেয়ে। তাহলে সায়েন্সের সেকশনগুলো তারা কিভাবে কি কৌশল অবলম্বন করে পড়লে তাদের পড়ালেখার মানটা খুব ভালো হবে সেই বিষয়েই আমরা পর্যাপ্ত প্র্যাকটিস করতেছি, আমরা সেইভাবে টেকনিক্যালি আমাদের শিটগুলোকে ডেভেলপ করতেছি। সেই বিষয়টা আমরা পরবর্তী পোর্শনে পরবর্তী ভিডিওতে আপডেট দিয়ে দিব। ভালো থাকবেন সবাই।